প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি দশম শ্রেণীর জ্যামিতির একটি অধ্যায়, সেই অধ্যায়ের একটা পাঠ তোমাদের দেখো, যেটা আছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন। আমি এখন তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন যে সম্পাদ্য সেইটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পরিবৃত্ত অঙ্কন কথাটা যখন আসছে, তাহলে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে ত্রিভুজের পরিবৃত্ত কি। ত্রিভুজের পরিবৃত্ত আমি কাকে বলবো? যদি একটা বৃত্ত একটা ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দু দিয়ে যায়, তাহলে সেই বৃত্তটাকে আমরা বলবো ত্রিভুজের পরিবৃত্ত। একটা বৃত্ত যদি ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুকে ছুঁয়ে যায়, তাহলে সেই বৃত্তটাকে ত্রিভুজের পরিবৃত্ত বলা হয়। মানে আমাদের যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটা তিনটে শীর্ষবিন্দু, আমি যদি এটাকে এ বলি, বি বলি, সি বলি, এবিসিতে ত্রিভুজটা তার শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু এ, বি এবং সি, এই তিনটেকে ছুঁয়ে যে বৃত্তটা, সেই বৃত্তটাকে বলা হয় এই ত্রিভুজটার পরিবৃত্ত। তার মানে দেখো, ঠিক ত্রিভুজটাকে বৃত্তটা ঘিরে রেখেছে। এখন ঘিরে রাখা মানে তোমরা কি করতে পারো, এই একটা ত্রিভুজ, আমি এটাও ঘিরে রেখেছি। এই ঘেরাটা একদম সবথেকে মিনিমাম যে ব্যাসার্ধের বৃত্তটা ত্রিভুজটাকে ঘিরে রাখতে পারে, এটা এর থেকে কম ব্যাসার্ধ হলে কিন্তু আর ঘিরতে পারবে না, কারণ এ বি সি গুলো বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু এগুলো তো আরো বড় 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 হবে, সেটা বৃত্ত ঘিরে রেখেছে হতে পারে। কিন্তু সবথেকে কম ব্যাসার্ধের যে বৃত্তটা ত্রিভুজটাকে ঘিরে রেখেছে, মানে ঠিক কৌণিক বিন্দু তিনটে আমার বৃত্তের উপরে অবস্থিত হয়, সেই বৃত্তটাকে বলা হয় ত্রিভুজটার পরিবৃত্ত। এখন পরিবৃত্ত এই বিষয়টা তোমাদের অঙ্কন করবার আগে আমি তোমাদেরকে ক্লাস 9-এর একটি উপপাদ্য সম্বন্ধে জাস্ট একটু মনে করাই চাই। তোমরা ক্লাস 9-এ একটা উপপাদ্য পড়ে তো দেখো, সেখানে বলা ছিল যে একটা ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। মানে একটা ত্রিভুজের যদি বাহুগুলোর উপরে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হয়, মানে মধ্যবিন্দুতে লম্ব, মধ্যবিন্দুতে যদি লম্বটা না, মধ্যবিন্দুতে লম্বটা না, তাহলে তারা সমবিন্দু। যদি এবিসি ত্রিভুজ হয়, মধ্যবিন্দুতে লম্ব তিনটে সমবিন্দু হয়। আমরা উপপাদ্য পড়েছি। সেই উপপাদ্যটা পড়তে গিয়ে আমরা যেভাবে প্রমাণটা করেছি সেটা একটু মনে করিয়ে দিই। আমরা এটাকে যদি আমি ও বলি, দেখো ও এ, ও বি আর ও সি এই তিনটে যোগ করেছি। যোগ করবার পর আমরা এইগুলোকে যদি আমি বলি ডি, ই আর এফ, যেগুলোতে লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে যে বিন্দুগুলোতে, সেগুলোকে যদি ডি, ই আর এফ বলি, যেভাবে নাম ক্লাস 9 ছিল, সেই ক্ষেত্রে আমরা এই বিওডি আর সিওডি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করেছিলাম। আমি মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে, সর্বসম প্রমাণ করেছিলাম তার কারণ লম্ব সমদ্বিখণ্ডকে, তাহলে বিডি আর সিডি এর আপন সমান, ওডি সাধারণ বাহু, আর যেহেতু এটা লম্ব তার মানে এটা 90 ডিগ্রি, তাহলে সর্বসম। সেইখান থেকে আমরা পেয়েছিলাম ওবি আর ওসি সমান, ওবি আর ওসি সমান। একই রকম ভাবে আমরা সিওই আর এওসি এই দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়েছিলাম একই রকম ভাবে। তাহলে সেইখান থেকে আমরা পেয়ে গেছি ওসি আর ওএ সমান, ওসি আর ওএ সমান, ওবি আর ওসি সমান, ওসি আর ওএ সমান। ওইখান থেকে প্রমাণ করেছিলাম। ক্লাস 9-এর উপপাদ্য তোমাদের ছিল যে ত্রিভুজের লম্ব বাহুগুলির উপরে লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। তাহলে দেখো
এখানে এই যে ও বিন্দুটা, এই ও বিন্দুটা থেকে ওবি যতটা, ওসিও ততটা, ওএও ততটাই, দৈর্ঘ্যগুলো কিন্তু সমান, আমরা প্রমাণ করেছিলাম। তাহলে এখন দেখো এই বিন্দুটাতে বসিয়ে যদি আমি ওএ বা ওবি বা ওসি ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা অঙ্কন করি, তাহলে সেটা এ দিয়েও যাবে, বি দিয়েও যাবে, সি দিয়েও যাবে। তার মানে ওই বৃত্তটাই হবে ত্রিভুজটার পরিবৃত্ত। তাহলে ও বিন্দুটাকে কিভাবে পাবো? ও বিন্দুটাকে পাবো আমাদের বাহুগুলোর উপরে লম্ব সমদ্বিখণ্ডগুলো অঙ্কন করলে যে সমবিন্দু পাবো, যে বিন্দুটা পাবো এই লম্ব সমদ্বিখণ্ডগুলো, সেই বিন্দুটাই হয় ও বিন্দু। তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি বৃত্ত অঙ্কন করি ওএ বা ওবি বা ওসি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, তাহলে যে বৃত্তটা পাবো সেটাই হলো আমাদের পরিবৃত্ত। ও বিন্দুটাকে বসিয়ে কেন্দ্র করে আঁকি, এটাকে বলা হয় পরিকেন্দ্র। আর ও থেকে এ বি বা সি যে কোনো একটা যে কৌণিক বিন্দু, তার যে দূরত্বটা সেটাকে বলা হয় পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ। তাহলে পরিকেন্দ্র, পরিবৃত্ত কি, পরিকেন্দ্র কি, পরিব্যাসার্ধ কি আমরা বুঝতে পেরে গেলাম। এখন তাহলে আমাদের যেটা প্রথম হলো কাজ, কেন্দ্রটা খুঁজে বের করা। কেন্দ্র খুঁজে বের করবার জন্য আমি যেটা বললাম যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড কাটতে হবে, আঁকলে যে বিন্দুতে ছেদ করবে। এখন দেখো তিনটে লম্ব সমদ্বিখণ্ড কি সমবিন্দু? তিনটে লম্ব সমদ্বিখণ্ড একটা বিন্দুতেই এসে মিলিত হবে, তাই তারা সমবিন্দু। কিন্তু আমাদের তিনটে আঁকবার দরকার নেই, আমরা দুটো লম্ব সমদ্বিখণ্ড আঁকব। তার কারণ দুটো লম্ব সমদ্বিখণ্ড একটা বিন্দুতে ছেদ করবে, আর যে বিন্দুটাতে ছেদ করবে সেটাই তৃতীয় লম্ব সমদ্বিখণ্ডটা সেই বিন্দুতে আসবে। অতএব তৃতীয়টা দিয়ে চেক করবার কোনো প্রয়োজন নেই, আমরা দুটো লম্ব সমদ্বিখণ্ড আঁকবো, যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা হবে কেন্দ্র, পরিকেন্দ্র। পরিব্যাসার্ধ কি না, ওই বিন্দুটার সঙ্গে আমি একটা কৌণিক বিন্দু যোগ করে দেবো। যোগ করে দিলে যে দৈর্ঘ্যটা বা দূরত্বটা পাবো সেইটাই হবে আমাদের পরিব্যাসার্ধ। এবার পরিকেন্দ্রকে কেন্দ্র করে পরিসমান পরিব্যাসার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করলে যে বৃত্তটা পাবো সেটাই হবে আমাদের পরিবৃত্ত। এই হলো আমাদের পরিবৃত্তের প্রাথমিক ধারণা। এরপর পরিবৃত্ত আঁকবার জন্য আমাদের যে ধাপগুলো, যে কোনো একটা অঙ্ক যদি দেওয়া থাকে সেই ধাপগুলো তোমাদেরকে আমি এক এক করে বলে যাচ্ছি। যে ধাপগুলো মনে রাখলে পরিবৃত্ত খুব সহজে অঙ্কন করা যায়। নাম্বার 1, পরিবৃত্ত অঙ্কনের ধাপ। অবশ্যই ত্রিভুজ। নাম্বার 1, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, তার কারণ তোমরা ক্লাস 7-এ যে জিনিসটা পড়ে এসছো সেইটাকে মনে করে সেটা হলো নানা রকম শর্ত দিয়ে প্রথমে ত্রিভুজটা আঁকতে বলা হয়। কখনো বলা থাকে তিনটে বাহুর দৈর্ঘ্য, কখনো বলা থাকে দুটো বাহু একটা কোণ, কখনো বলা থাকে একটা বাহু দুটো কোণ, কখনো বলা থাকতে পারে অতিভুজ বলা আছে, একটা বাহু বলা আছে, সমকোণী ত্রিভুজ বলতে পারে, যাই বলা থাকে সেই শর্ত সাপেক্ষে ত্রিভুজটা অঙ্কন। এটা হলো প্রথম একটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে প্রথম কাজ হলো শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন। এই হলো আমাদের প্রথম কাজ। যেমন যেমন বলে দেওয়া থাকে, নাম যদি বলে দেওয়া থাকে, বাহুগুলো চিহ্নিত করে দেওয়া থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা নামগুলো দেবো। অথবা যদি কিছু বলা না থাকে তাহলে আমরা নিজেদের মতো করে নাম দেব। প্রথম কাজ হলো শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন। শর্ত সাপেক্ষে মানে আমাদের সমস্যাতে যে যে বিষয়গুলি বলে দেওয়া থাকবে সেই বিষয়গুলি অনুযায়ী ত্রিভুজটা অঙ্কন করে।
দ্বিতীয় নম্বর কাজ, যেটাতে চলে আসছে আমাদের যে আজকের যে পরিবৃত্ত অঙ্কনের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেই জায়গা, সেটা কি বললাম যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডগুলো সমবিন্দু। 3টে বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ড কাটবার কোনো প্রয়োজন নেই, 2টো বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ড কাটবো, তারা যে বিন্দুতে ছেদ করবে সেটা পরিকেন্দ্র হবে। তাহলে 2 নম্বর কাজ হলো দুটি বাহুর উপর লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে তার কেন্দ্রটাকে চিহ্নিত করে দেওয়া। কেন্দ্র কোনটা হলো সেইটাকে চিহ্নিত করে একটা নাম দিয়ে দেওয়া। তাহলে 3 নম্বর কাজ, লম্ব সমদ্বিখণ্ড দুটি ছেদবিন্দু অর্থাৎ পরিকেন্দ্র চিহ্নিত করে একটা নাম দেওয়া, অন্য কিছু ব্যাপার কিছু নয়, একটা নাম দিয়ে দিলাম পরিকেন্দ্র। এবার আসতে হবে পরিবেশার্ধ, যে কোনো একটা কৌণিক বিন্দুর সাথে এই পরিকেন্দ্রকে যোগ করতে হবে, তাহলে সেটাই হবে পরিবেশার্ধ। 4 নম্বর, পরিকেন্দ্রের সাথে যে কোনো একটি কৌণিক বিন্দু যোগ করতে হবে। অর্থাৎ পরিবেশার্ধ আঁকতে হবে। পরিবেশার্ধ হয়ে গেল, পরিকেন্দ্র পেয়ে গেছি। এবার হলো বৃত্তটি অঙ্কন করব। পরিকেন্দ্রকে কেন্দ্র করে পরিবেশার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে, সেটি হবে আমাদের পরিবেশার্ধ। পরিকেন্দ্রকে কেন্দ্র করে মানে আমাদের এই যে কম্পাসের তার কাঁটাটাকে কেন্দ্রে বসাবো, আর পরিবেশার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে ঠিক করে আমরা ব্যাসার্ধটা ঠিক করব। পরিকেন্দ্রকে কেন্দ্র করে পরিবেশার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। অর্থাৎ পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এই হয়ে গেল সহজ 5টি স্টেপেতে আমাদের পরিবৃত্ত অঙ্কন করবার পদ্ধতি। নাম্বার 1, শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন করা। নাম্বার 2, দুটো বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন। নাম্বার 3, লম্ব সমদ্বিখণ্ড দুটো যে বিন্দুটাতে ছেদ করেছে সেই বিন্দুটাকে চিহ্নিত করা, অর্থাৎ পরিকেন্দ্রটাকে চিহ্নিত করা। 4 নম্বরে করব কি, পরিকেন্দ্রের সাথে যে কোনো একটা কৌণিক বিন্দু আমরা যুক্ত করে দেব, অর্থাৎ পরিবেশার্ধটা এঁকে নেব। আর 5 নম্বরে পরিকেন্দ্রকে কেন্দ্র করে মানে পরিকেন্দ্রের উপরে কাঁটাটা বসিয়ে আমরা পরিবেশার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে কম্পাসে সেই পর্যন্ত সমান করে আমরা বৃত্তটা অঙ্কন করে দেবে, যেটাই হবে আমাদের পরিবৃত্ত। এরপর চলে আসি আমরা একটা সমস্যার সমাধান। তাহলে এই স্টেপগুলো মেনটেন করলে খুব সহজেই
পারবো। তাহলে আমরা একটা যে কোনো একটা আমরা সমস্যা ধরুন লিখে নিই যে ত্রিভুজ ABC অঙ্কন করো যার কোণ ABC সমান 70 ডিগ্রি, AB সমান 7 সেমি আর BC সমান 6 সেমি। একটি ত্রিভুজ ABC অঙ্কন করো যার কোণ ABC সমান 70 ডিগ্রি, AB সমান 7 সেমি, BC সমান 6 সেমি। ত্রিভুজটি অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করো। এই হলো আমাদের একটা সমস্যা। আমরা কিন্তু পদ্ধতিগুলো শিখে নিয়েছি যে কিভাবে আঁকা। প্রথম কি ছিল মনে করে দেখো, শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন। তাহলে প্রথমে আমাদেরকে নিতে হবে কি, একটা কোণ বলে দেওয়া আছে ABC 70 ডিগ্রি। আবার চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণটা এঁকে রাখবো। তার মধ্যে আমরা মোটামুটি 45, 60, 30 এই কোণগুলো আমরা নিজেরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি। তোমরা কম্পাসের সাহায্যেও আঁকতে পারো, অথবা যদি মনে করো যে না কম্পাস লাগাতে যাবো না, আমরা চালা দিয়ে আঁকবো, সেটাও তোমরা আঁকতে পারো। কিন্তু তোমরা অবশ্যই যে কোণটা বলা থাকবে সেই কোণটা অবশ্যই সেইটা এঁকে রাখবে। এটা হলো আমাদের 70 ডিগ্রি বলে দেওয়া আছে, 70 ডিগ্রি ABC কোণ। AB বলা আছে 7 সেমি, AB বলে দেওয়া আছে 7 সেমি। আর বলে দেওয়া আছে BC, BC বলে দেওয়া আছে 6 সেমি। এই আমাদের ত্রিভুজের যে বিষয়গুলো বলে দেওয়া আছে, এই শর্ত সাপেক্ষে প্রথম কাজ আমাদের ত্রিভুজ অঙ্কন। তবে প্রথমে আমি একটা রেখাংশ নিয়ে নিচ্ছি। ত্রিভুজ অঙ্কন তোমরা ক্লাস 7 থেকে করে আসছো, খুব সহজেই করতে পারবে। B এটাকে লিখে নিলাম X। আমরা প্রথমে BC করব, এখানে BC আর ABটা এই বরাবর যাবে কোণটার পরে। BCটা প্রথমে BC এর সমান একটা দৈর্ঘ্য নিয়ে এখান থেকে BC কেটে নেব। এবার B বিন্দুতে আমাকে একটা 70 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে কোণের সমান কোণ আঁকার পদ্ধতি আমরা ক্লাস 6-7 এ করেছি। আমরা একটা বৃত্তচাপ ইচ্ছে মতো বৃত্তচাপ লিখে নেব, ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে, সেই কোনো চেঞ্জ না করে একই দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়ে আমরা বিয়েতে বসিয়ে সেই বৃত্তচাপ এঁকে নেব। এঁকে নেবার পর আমরা এই বৃত্তচাপটা দৈর্ঘ্যটা মেপে নেব, মানে যে বরাবর যে জায়গায় ছেদ করেছে এটা আমরা অনেক আগে থেকেই ছোট থেকেই লিখে আসছি। সুতরাং এটা আঁকার কোনো অসুবিধা নেই। কোণের সমান কোণ হয়ে গেল, আমরা এটা যোগ করে দিই। আমাদের এই বিন্দুটা কিন্তু এখনো বেরিয়ে আসেনি, তাহলে আমরা একটু বড় করে এঁকে রাখবো এটা কেটে নেওয়ার জন্য।
এখানে আমরা একটা নাম দিয়েছি ওয়াই। এবার এবি যেটা 7 সেমি দৈর্ঘ্য বলে দিয়েছিল সেটা সমান করে নিচ্ছি, সমান করে নিয়ে আমি ওয়াই থেকে কেটে দেবো, সেটাই হবে এ, এটাই হয়ে গেল এ। এবার আমরা এসি যোগ করে দেব, এ আর সি যোগ করে দিলাম, তাহলে আমাদের ত্রিভুজ এবিসি অঙ্কনটা কমপ্লিট হয়ে গেল। এই হয়ে গেল আমাদের এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম। প্রথম ধাপ হয়ে গেল, শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপে আসি। কি বলেছি না, দ্বিতীয় ধাপ হলো যে কোনো দুটো বাহুর উপরে আমরা লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। মনে করে নাও ক্লাস 6 লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন। এই বাহুটা ঠিক মধ্যবিন্দুতে একটা লম্ব আঁকলে কি করতে হয় না, দুটো প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হয়, নিয়ে দুদিকে বৃত্তচাপ অঙ্কন করতে হয়। সিএতে বসিয়ে সেই বৃত্ত একই মাপের বৃত্তচাপ দুদিকে অঙ্কন করতে হবে। এবার চুপ করে দেওয়া। এটা এই বিন্দুটাতে নাম দিলেই চলবে, এটা কি নাম দিলাম। আর একটা চাই আমি এবি বা এসি যে কোনো একটাই, এসিটাতে আমি সমদ্বিখণ্ডিত করছি, এই লম্ব সমদ্বিখণ্ড করব। সিটাতে বসিয়েও একরকম ভাবে আমরা কেটে নিলাম, একরকম ভাবে দিক থেকে লম্ব সমদ্বিখণ্ড আমরা এঁকে নিলাম, যোগ করে দিচ্ছি। এটাকে কি নাম দিয়ে দিলাম। দ্বিতীয় ধাপ হয়ে গেল, দুটো লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন হয়ে গেল। 3 নম্বর কাজ হচ্ছে বলেছিলাম যে লম্ব সমদ্বিখণ্ড দুটো যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে চিহ্নিত করে দেওয়া, ও নাম দিলাম এই বিন্দুটা। এবার 4 নম্বর ধাপ, ও এর সাথে যে কোনো একটা কৌণিক বিন্দু, এই পরিকেন্দ্র যেটা পেলাম ও, সেই পরিকেন্দ্রের সাথে যে কোনো একটা কৌণিক বিন্দু যোগ করে দিলে আমরা পরিবেশার্ধ পাবো। তাহলে যে কোনো একটা কৌণিক বিন্দু, এটা ফাঁকা রাখছি, সেইটা যোগ করে দিলাম। এই হয়ে গেল ওটা আমাদের পরিবেশার্ধ হয়ে গেল। এবার এই পরিবেশার্ধের সমান ব্যাসার্ধ দেবো, আর ওকে কেন্দ্র করে পরিকেন্দ্রকে কেন্দ্র করে আমরা সুন্দরভাবে এঁকে দেবো। অস্পষ্ট হয়েছে, দেখো যে বৃত্তটা অঙ্কন করা হলো সেই বৃত্তটা কিন্তু এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তিনটে বিন্দু দিয়ে গেছে। তার মানে এই বৃত্তটা হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে আমাদের অঙ্কন হয়ে গেল। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত। আমাদের পরিবৃত্ত অঙ্কন কমপ্লিট হবে। তাহলে দেখো খুব সহজ পদ্ধতিতে আমরা কিন্তু পরিবৃত্ত অঙ্কন করতে পারছি। প্রথম হলো শর্ত সাপেক্ষে ত্রিভুজ এঁকেছি, কোণ দেওয়া ছিল, দুটো বাহু দেওয়া ছিল, ত্রিভুজটা অঙ্কন করেছি।
সেই ত্রিভুজের দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি, তার যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার নাম দিয়েছি, সেটাই হলো আমাদের পরিকেন্দ্র। তারপরে পরিকেন্দ্রের সাথে যে কোনো একটা কৌণিক বিন্দু আমরা এখানে সি কে যোগ করেছি, ওসি যেটা পেয়েছি হলো সেটা পরিবেশার্ধ, আর সেই পরিবেশার্ধের সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে মানে পরিকেন্দ্রকে কেন্দ্র করে বৃত্তটা অঙ্কন করেছি, সেটা হলো পরিবেশার্ধ। পরিবৃত্ত আমাদের এইভাবে পরিবৃত্ত অঙ্কন করবার পদ্ধতি, খুব সহজে পরিবৃত্ত অঙ্কন করা হয়ে গেল। এবার তোমাদের একটু এর সম্বন্ধে আরেকটু বলি। তোমরা এখানে চোখের দেখাতে নিশ্চিত বুঝতে পারছো, দেখো বি কোণটা ছিল 70 ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে, এই কোণটা নিশ্চিত 90 ডিগ্রি কম, দেখেই বোঝা যাচ্ছে। সি কোণটা সেটা কিন্তু 90 ডিগ্রি কম, দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এই ত্রিভুজের তিনটে কোণ 90 ডিগ্রি থেকে মাপগুলো কম, তার মানে এই ত্রিভুজটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ তিনটেই সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে কম যেহেতু, তার মানে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজ হওয়ার ফলে এর পরিকেন্দ্রটা কোথায় অবস্থিত হয়েছে বলো তো? কোথায় মানে ত্রিভুজটার ভেতরে নাকি ত্রিভুজটা থেকে বাইরে নাকি ত্রিভুজের উপরে? এখানে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে সূক্ষ্মকোণী ত্রিভুজটির ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে পরিকেন্দ্রটা পেয়েছি আমরা ত্রিভুজের ভেতরে। এইরকম যে কোনো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিকেন্দ্র পাবো ত্রিভুজের ভেতর। পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে থাকে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভেতরে থাকে। আর যদি ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ হয়, স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র পাবো ত্রিভুজের বাইরে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পরিকেন্দ্র পাবো ত্রিভুজের বাইরে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র থাকে ত্রিভুজের উপরে। ত্রিভুজের উপরে শুধু তাই নয়, সঙ্গে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় থাকে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া যায়। সেটা হলো পরিকেন্দ্রটা থাকে অতিভুজের মধ্যবিন্দুতে। অতিভুজের মধ্যবিন্দুতে থাকে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। কেন থাকে আমি একটু বলি। ধরো আমি একটা ত্রিভুজ আঁকছি এবিসি, সমকোণী, কোনটা সমকোণ। এখন দেখো আমরা যদি এসিটাকে ড্যাশ করি, মানে এসি এর মধ্যবিন্দু যদি একটা নিই ও, তাহলে ওকে যদি কেন্দ্র করে এসি কে ব্যাস করি, মানে ওএ বা ওসি কে যদি ব্যাসার্ধ করে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে কি হবে? এইখানে দেখো বি কোণটা তো আমাদের সমকোণ 90 ডিগ্রি, আর আমরা করে এসেছি অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে ওএ বা ওসি সমান যদি ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করি, অবশ্যই বি বৃত্তটার উপরে অবস্থিত হবে, তার কারণে 90 ডিগ্রি মাপ যেহেতু। এ দিয়ে আর বি দিয়ে যদি যায় বৃত্তটা, তাহলে বিটা বৃত্তের উপর অবস্থিত হবে, তার মানে এবিসি কিন্তু তিনটে ওই যে বৃত্তটা দিয়ে যাবে সেই বৃত্তটা হবে পরিবৃত্ত। তার মানে সেই ক্ষেত্রে ওটা হবে পরিকেন্দ্র। সেই জন্যেই
এসি মানে অতিভুজটা মধ্যবিন্দুতে হয় পরিকেন্দ্র। সেই জন্য যদি সমকোণী ত্রিভুজ বলে দেওয়া থাকে, সমকোণী ত্রিভুজ যদি বলে দেওয়া থাকে, তাহলে তোমাদের আর দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক না আঁকলেও চলে। তখন তোমরা যদি শুধু অতিভুজটার উপরে লম্ব সমদ্বিখণ্ডকটা এঁকে মধ্যবিন্দুটাকে করে নিতে পারো, সেইটাই হবে আমাদের পরিকেন্দ্র। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দুটো লম্ব সমদ্বিখণ্ডক, দুটো বাহুর উপরে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কনের প্রয়োজন হয় না, শুধু অতিভুজটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলেই হয়। এবং অতিভুজটার যে বিন্দুটা মধ্যবিন্দু হয়, সেই বিন্দুটাই হয় আমাদের পরিকেন্দ্র। পরিকেন্দ্র আমি যেটা বললাম এর বাইরে আরো একটা প্রমাণ তোমরা আগে করেছো ক্লাস 9-এ, যে এই বিয়ের সঙ্গে অতিভুজের মধ্যবিন্দুটা যোগ করলে যেটা পাওয়া যায় ওবিটা, সেটা এসি এর হাফ। তার মানে ওএ, ওবি, ওসি এরা সমান হয়। ক্লাস 9-এ তোমরা একটা প্রয়োগমূলক প্রশ্ন এটা করেছো। সেখান থেকে আমরা বলতে পারি ওএ, ওবি বা ওসির সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে সেটা হবে পরিবৃত্ত। তাহলে পরে দেখো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই কোণটা আরো বড়, সেই জন্য সেই ক্ষেত্রে ভিতরেও থাকে না, উপরেও থাকে না, সেটা বাইরে দিকে। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পরিকেন্দ্রটা হয় ত্রিভুজটা বাইরে। তাতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে বাইরে চলে গেলে তাহলে আমি পরিবৃত্তটা কি করে অঙ্কন করবো, এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে আমাদের পরিবৃত্ত অঙ্কনের পদ্ধতি শেখা হয়ে গেল। কিছুই নয়, শুধু তোমাদের যে শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন, যেটা ক্লাস 7-এ তোমরা শিখে এসেছো, সেই জায়গাটা ভালো করে মনে করে ত্রিভুজটি আঁকতে পারলে, তারপর খুব সহজ 2-3-4টে ধাপে, সহজ ধাপ 4টিতে গেলেই আমরা পরিবৃত্তটা অঙ্কন করতে খুব সহজেই পারছি। তাহলে তোমরা বাড়িতে এরকম নানা রকম সমস্যা নিয়ে পরিবৃত্ত অঙ্কন করার চেষ্টা করো, এবং অবশ্যই স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত তোমরা অঙ্কন করবে, করে দেখবে যে আমরা যা বললাম, যা আলোচনা করলাম, তার সাথে ছবি মিল পাচ্ছ কি না। এই বলে আজকে আমি পরিবৃত্ত অঙ্কনের যে অংশটি, সেটি আমি এখানেই শেষ করব।